কল্পনা করুন, এমন একটা প্রাচীর যা তৈরি করতে 5 লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় 2000 বছর, আর এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, পুকুর, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি গঠন নয়, এটা সপ্ত আশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে একে 1987 সালে ঘোষণা করেন। আর এটা হলো চীনের মহাপ্রাচীর, দ্য গ্রেট ওয়াল অফ চায়না। 21,196 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই মহাপ্রাচীর যেমন জনপ্রিয়, তেমনি এর ইতিহাস রহস্যে ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক? এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরেও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? নমস্কার, আমি অনন্যা। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এই সমস্ত রহস্যময় কথা, যে রহস্য আজও আমাকে, আপনাকে, সকলকে ভাবিয়ে তোলে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব লেখাটা প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করবেন। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর। তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, বরং অনেকগুলো পার্টিশন দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরালে এবং বিভিন্ন দিক দিয়ে বিস্তৃত। সব খণ্ড একত্র করে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য যদি মাপা হয়, তা হবে 21,196 কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটা কতটা দীর্ঘ। যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত 3 বার যাওয়া আসা করলে এই প্রাচীর দৈর্ঘ্যের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। 1985 সালে ইয়াহু হুইডং এবং তার 2 বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পন্ন করতে পেরেছিল। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছিল এবং তাদের সময় লেগেছিল 510 দিন, অর্থাৎ 17 মাস। এই 3 জনের পর আর কোনো মানুষ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথুরে অঞ্চল, শুষ্ক মরুভূমি, বরফাবৃত এলাকা, নদী, পুকুর, সমুদ্র, সবকিছু। প্রকৃতির নানান রকম দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমন ভাবে এগিয়ে গেছে যে দূর থেকে দেখে মনে হয় তা যেন দুলছে। সম্ভবত এই কারণেই চীনের মানুষ একে বলে স্টোন ড্রাগন, যা বিদেশি আক্রমণ থেকে তাদের রক্ষা করে। চীনের বহু মানুষ আরো বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল এবং পরবর্তীকালে সেই ড্রাগনের চিহ্ন অনুসরণ করেই এই প্রাচীর তৈরি করা হয়েছে। আসলে চীনা বিশ্বাস অনুযায়ী ড্রাগন হচ্ছে শক্তি এবং ঐশ্বরিক শক্তির প্রতীক, যা তাদের রক্ষা করে। যেমন জল জীবনদায়ী, প্রজ্ঞা এবং কল্যাণের প্রতীক, ঠিক তেমনি ড্রাগনকেও তারা কিছু গুণের বাহক হিসেবে ধরে নেয়। এই মহাপ্রাচীরকে এই বিশ্বাসের সঙ্গেই জুড়ে দেখা হয়। এই প্রাচীর শুধু শত্রুদের হাত থেকে তাদেরকে রক্ষা করে না, বরং এটি ভালো শাসনেরও একটি প্রতীক। ড্রাগনের সঙ্গে চীনের মহাপ্রাচীরের সম্পর্ক নিয়ে অনেক কল্পকাহিনী প্রচলিত রয়েছে। তবে যদি কল্পকাহিনীর বাইরে গিয়ে ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখি যে কিভাবে এই মহাপ্রাচীর নির্মাণ করা হয়েছিল, তাহলে আমাদের এই দৃশ্য দেখতে হলে ফিরে যেতে হবে 2000 বছর আগের চীনের ইতিহাসে। যে সময়টাতে চীনের সানডং প্রদেশে মানুষ কৃষিকাজ শুরু করেছিল। ইয়োলো নদীর জল ব্যবহার করে তারা তাদের জমিতে সেচ দিত। সেই সময় চীনের আশেপাশে মঙ্গোলিয়া, মাঞ্চুরিয়া এবং শিনচিয়াং এর মতন কিছু সাম্রাজ্য ছিল, যাদের মধ্যে বিশেষ করে মঙ্গোলিয়ায় উর্বর জমির বেশ অভাব ছিল। মঙ্গোলিয়ায় হাজার হাজার কিলোমিটার দীর্ঘ মরুভূমি ছিল বিস্তৃত, ফলে সেই অঞ্চলের মানুষ কেবলমাত্র গবাদি পশুপালনের উপরই নির্ভর করত। এদিকে চীনের শিনচিয়াং প্রদেশের মানুষ ছিল সুসংগঠিত
আর মঙ্গলদের মধ্যে ছড়িয়ে থাকা বিভিন্ন উপজাতি সম্প্রদায় প্রায়শই সিনচিয়াং প্রদেশে হানা দিয়ে লুটপাট চালাতো এবং ধনসম্পদ ছিনিয়ে নিয়ে যেত। তো এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের কিছু মানুষ তখন তাদের একজন রাজা নির্বাচন করে এবং সীমান্তকে নির্ধারণ করে দেয় এবং এই সীমান্ত ঘিরে উঁচু প্রাচীর তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় সম্রাট কিনশি হুয়াং 223 খ্রিস্টপূর্বে এই মহাপ্রাচীর নির্মাণের কাজ শুরু করে। তবে এত দীর্ঘ প্রাচীর একক কোনো সাম্রাজ্যের পক্ষে তৈরি করা অসম্ভব ছিল, তাই পরবর্তীতে আরো অনেক সাম্রাজ্য এই প্রাচীর নির্মাণ কাজে অংশগ্রহণ করে এবং পুরো প্রাচীর তৈরি করতে প্রায় সময় লেগেছিল 2000 বছর। এই দীর্ঘ সময়ে চীনের রাজারা তাদের সময়ের সবচেয়ে দক্ষ স্থপতি এবং প্রকৌশলীদের এই কাজে নিযুক্ত করেছিলেন। 20 লক্ষেরও বেশি শ্রমিক এই প্রাচীর নির্মাণে অংশগ্রহণ করেন বলে জানা যায়। সাধারণ মানুষদের বিশাল সংখ্যায় এই প্রাচীর তৈরির কাজে নিয়োগ করা হতো। এমনকি বন্দীদের শাস্তি হিসেবেও এই প্রাচীর তৈরির কাজেই নাকি পাঠানো হতো। 4 বছর যাবত তারা এই প্রাচীর তৈরির কাজে নিয়োজিত থাকতো। আজ আপনি যদি এই প্রাচীরের দিকে তাকান তাহলে দেখবেন এর কিছু অংশ শুকনো মরুভূমি, আবার কিছু অংশ উঁচু এবং পাথুরে পাহাড়, যেখানে ওঠা প্রায় অসম্ভব। এই পাহাড়গুলির চারপাশে ঘন জঙ্গল ছড়িয়ে রয়েছে। এমন কঠিন পরিবেশে মহাপ্রাচীরের নির্মাণের সময় শ্রমিকদের প্রচন্ড কষ্ট সহ্য করতে হয়েছিল বলাই যায়। বলা হয় টানা 2000 বছর ধরে প্রাচীর তৈরির কাজ এমন গতিতে চলতো যে শ্রমিকরা বছরের পর বছর নিজেদের বাড়িতে ফিরতে পারতো না। প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো, অথচ ঠিক মতন পেট ভরে খেতেও পেত না। চীনের নিষ্ঠুর শাসকেরা তাদের উপর অমানবিক নির্যাতন চালাতেন। বরফ ঠান্ডায় শ্রমিকদের প্রাচীরের আশেপাশেই ঘুমোতে হতো, ফলে অনেকেই ঠান্ডা ও রোগে মারা যেতেন। কেউ কেউ আবার না খেতে পেয়েও মারা যেতেন। আবার কেউ কেউ প্রাচীর বানাতে গিয়ে খাদের মধ্যেও পড়ে যেত এবং তার ফলে প্রাণ হারাতো। এত দ্রুত কাজ চলতো যে মৃতদের গ্রামে বা শহরের দিকে নিয়ে যাওয়াও অনেক সময় সম্ভব হতো না, বরং প্রাচীরের আশেপাশে গর্ত খুঁড়ে তাদের কবর দেওয়া হতো। একটি হিসেব অনুযায়ী চীনের মহাপ্রাচীর তৈরির মূল অংশের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 1800 সালে। এই প্রাচীর নির্মাণে প্রায় 5 লক্ষ শ্রমিক প্রাণও হারিয়েছেন, যাদের দেহ আজও এই প্রাচীরের নিচে বা আশেপাশেই সমাধিস্থ। এই কারণে চীনের এই মহাপ্রাচীরকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানও বলা হয়। এছাড়া চীনের অনেক মানুষ একে অভিশপ্ত দেওয়াল বলেও মনে করেন। এখন আপনাদের প্রশ্ন, অভিশপ্ত কেন? অভিশপ্ত বলার আরেকটা কারণ ছিল এই যে প্রাচীর তৈরি করতে গিয়ে বহু চীনা সম্রাট এবং তাদের সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে। যাই হোক, তাহলে এখন প্রশ্ন আসে, সেই সময় যখন সিমেন্ট আবিষ্কার হয়নি, হাজার হাজার বছর আগে কিভাবে এত শক্তপোক্ত একটা প্রাচীর তৈরি করা সম্ভব হলো? এইবার বলি, চীনের মহাপ্রাচীর তৈরি করতে ইটের ব্যবহার করা হয়, যে ইট মাটি দিয়ে তৈরি করা হতো এবং ঘন্টার পর ঘন্টা চুল্লিতে পুড়িয়ে তাকে শক্তপোক্ত করা হতো। তবে এই ইটগুলোর আকার ছিল আজকের ইটের তুলনায় প্রায় 4 গুণ বড়। প্রাচীর তৈরির আগে বেসমেন্টে বসানো হতো গ্রানাইট পাথর, আর অন্য পাশে দেওয়া হতো চীনের বিশেষ চীনামাটি, যাতে বহিরাগত শত্রুরা সহজে দেয়াল বেয়ে উঠতেই না পারে। ইটগুলো জোড়া লাগাতে ব্যবহার করা হতো চুন আর চালের গুঁড়ো মিশ্রিত জল। পুরো মহাপ্রাচীর নির্মাণে প্রায় 5000 কোটি ইট ব্যবহার করা হয়েছিল। এর থেকে আন্দাজ করা যাচ্ছে যে কত কোটি টন চুন এবং চালের গুঁড়ো এখানে ব্যবহার করা হয়েছিল। চীনের মহাপ্রাচীর এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যে এর গড় উচ্চতা ছিল 23 ফুট এবং প্রস্থ ছিল 21 ফুট। কোথাও কোথাও প্রাচীরের উচ্চতা 9 ফুট, আবার কোথাও 35 ফুট পর্যন্ত। মানে একসঙ্গে পাশাপাশি 6টা ঘোড়া দৌড়তে পারবে। এই প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল সামরিক সুবিধা, যাতে প্রয়োজনে একসঙ্গে 10 জন পদাতিক সেনা বা 6 জন অশ্বারোহী একসঙ্গে দৌড়ে শত্রুর হানা প্রতিহত করতে পারে। প্রাচীরের দুই পাশে রেলিংও দেওয়া ছিল, যাতে কিনা সেনারা পড়ে না যায় এবং শত্রুর আক্রমণ থেকেও কিছুটা হলেও সুরক্ষিত থাকে।
প্রাচীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট ছিদ্র রাখা হয়েছিল। বলা হয় কিছু ছিদ্রে এমন কিছু অস্ত্র বসানো ছিল যেগুলো শত্রুদের ওপর গুলি বা শেল ছুড়ে মারত। আবার কিছু ছিদ্র দিয়ে তীরও ছোড়া হতো। আবার প্রতি 100 মিটার অন্তর একটি করে উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছিল, যেখানে সবসময় একজন সৈনিক নিয়োজিত থাকতেন। দিনে শত্রু আসার খবর দিতে তিনি পতাকা ওড়াতেন বা ঘন্টা বাজাতেন, আর রাত্রে আগুন জ্বালিয়ে সংকেত দিতেন। এইসব টাওয়ারের নিচে ছোট ছোট ঘর ছিল, যেখানে কিনা 25 জন করে সৈন্য থাকতে পারতেন, খেতে এবং বিশ্রাম নিতেও পারতেন। পুরো প্রাচীর জুড়ে এমন প্রায় 25,000 ওয়াচ টাওয়ার ছিল, যাতে প্রায় 6 লক্ষ সৈন্য থাকতে পারত। এছাড়া মহাপ্রাচীরের নিচে অনেক গোপন সুড়ঙ্গ তৈরি করা ছিল, যেগুলোর মাধ্যমে সৈনিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছতে পারতেন, এবং এইগুলোর পথ শুধুমাত্র তারাই জানতেন। বর্তমান চীনা সরকার অবশ্যই অনেক সুড়ঙ্গ আবিষ্কার করছেন ঠিকই, তবে আজও হাজার হাজার সুড়ঙ্গ রয়েছে যেগুলোর প্রবেশ বা বাহির পথ কেউ জানেন না। এই সুড়ঙ্গগুলির মধ্যে বহু গোপন তথ্য আজও লুকিয়ে রয়েছে। তাহলে ভাবুন, এত বড় এবং মজবুত প্রাচীর থাকা সত্ত্বেও একে অনেকেই ব্যর্থ প্রকল্প বলে মনে করেন। এর কারণ কি? এর কারণ হলো এই প্রাচীর থাকার পরও মঙ্গল এবং অন্যান্য বিদেশি আক্রমণকারীরা চীনে হামলা করতে সক্ষম হয়েছিল। ত্রয়োদশ শতকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর শাসক চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীনে প্রবেশ করেন। এরপরে 1550 সালে মঙ্গলরা এই প্রাচীরে হামলাও চালায়। 1644 সালে মাঞ্চু সাম্রাজ্যের সৈন্যরা এই প্রাচীর অতিক্রম করে চীন দখল করে এবং সেখানকার সরকারকে উচ্ছেদ করে। এর ফলে মিং বংশের পতন ঘটে এবং শুরু হয় কুইং বংশের শাসন, যা 20 শতক পর্যন্ত টিকে ছিল। এই সময় মঙ্গোলিয়াও চীনের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ একদিক থেকে দেখতে গেলে এই প্রাচীরের কোনো কার্যকারিতাই তখন ছিল না। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীনা সেনাবাহিনী এই প্রাচীরকে কাজে লাগিয়ে সৈন্যদের প্রশিক্ষণ দিয়েছিল এবং জাপানি বাহিনীকে ঠেকানোর চেষ্টা করেছিল। তো যাই হোক, সব মিলিয়ে চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব কিন্তু অনেক। আজও প্রতি বছর 1 কোটির বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন সফর করেন। হাজারো রাজত্বের পতনের সাক্ষী, লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথনি নয়, এটি এক জীবন্ত ইতিহাস। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করতে পারেন, তাই না? তাহলে দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। আজকের মতন ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে ভিডিও শেষ করছি।